ফিনফ্যাক্টস ইউটিউব চ্যানেলের সাথে আপনারা হয়তো অনেকেই পরিচিত। এই ইউটিউব চ্যানেলে মূলত ফাইন্যান্স ম্যানেজমেন্ট কিংবা বিভিন্ন ব্যবসায়িক পরামর্শ দেওয়া হয় এবং বিভিন্ন ব্যবসায়িক পরামর্শ শেয়ার করা হয়। তো এই ফিনফ্যাক্টস ইউটিউব চ্যানেলের প্রতিষ্ঠাতা সাইফুল হোসেন একটি বই লিখেছেন। সেই বইটির নাম হচ্ছে দ্য আর্ট অফ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট। আজকে আমরা এই বইটি নিয়েই রিভিউ করব। সাইফুল হোসেনের এই যে বইটা দ্য আর্ট অফ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট, এটা বেশ দেখলাম সম্প্রতি খুব জনপ্রিয়তা পেয়েছে। আবার যেহেতু তার একটা পরিচিতি আসছে ইউটিউব চ্যানেলে এবং অনেকেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ওনাকে চিনেছে কিংবা যথেষ্ট পরিচিতি উনি পেয়েছেন। তো মানি ম্যানেজমেন্ট নিয়ে সাধারণত উনি কথাবার্তা বলেন। এখন আমার কোয়েশ্চেন হলো যে এই বইয়ের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট তোমার কাছে কোনটা মনে হয়েছে? কোন পরামর্শটা তোমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে? আসলে এই বইটা তো আসলে সম্পূর্ণভাবে আর্থিক ব্যবস্থাপনা নিয়ে একটা বই, রচিত একটা বই। এবং এই বইয়ের বেশ অনেকগুলোই আসলে ইন্টারেস্টিং পার্ট আছে। এবং তার থেকে যদি আমি একটার কথা বলি, যেটা আসলে সব থেকে বেশি আমার কাছে মনে হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ বা বেশি আমার কাছে ভালো লেগেছে, সেটা হচ্ছে যে এই বইয়ের ভিতর একটা চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন, নিজেকে আগে পেমেন্ট করুন। তো এই চ্যাপ্টারের ভিতরে সাইফুল হাসান উনি আসলে যে জিনিসটা আসলে বোঝাতে চেয়েছেন বা যে মেসেজটা আমাদেরকে দিতে চেয়েছেন, সেই মেসেজটা ছিল এরকম যে সাধারণত হয় কি, যে আমরা যখন ইনকাম করি, তোমার বা আমার ইনকামটা যদি মান্থলি বেসিসে হয়, তো আমরা দেখা যায় যে আমাদের মাথায় কিন্তু একটা বাজেট থাকে যে আমাদের ইনকামের টাকাটা দিয়ে আমরা হয়তো বা এইখানে খরচ করব, বাড়ি ভাড়া দিব, আমরা হয়তো বা আমাদের পরিবার পরিজনের এই জিনিসগুলো কিনে দিব, হ্যাঁ, বা আমার যেসব খরচ থাকে, খাবারের যেসব খরচ থাকে, মানে আগে থেকে কিন্তু সেট করা থাকে যে আসলে আমি কোথায় কোথায় খরচগুলো করব, সেগুলোর জন্য একটা প্ল্যান করা থাকে। তো উনি যেটা বোঝাতে চেয়েছেন যে সব থেকে বেটার হয় যে আপনি আগে নিজেকে পেমেন্ট করুন। সেটা কীরকম, যে আপনি আপনার ইনকামটা পেয়ে আপনি যদি নিজেকে পেমেন্ট করতে বলতে যেটা বোঝায়, যে আসলে উনি যেটা বোঝাতে চেয়েছেন যে নিজের জন্য কিছু টাকা আগে গচ্ছিত রাখুন। অর্থাৎ আপনি আপনার ইনকামের টাকাটা পেয়ে আপনি হতে পারে 10% বা 20% টাকা আপনি নিজের জন্য কোনো একটা জায়গায় ইনভেস্ট করে রাখুন, নিজের জন্য কোনো একটা জায়গায় সঞ্চয় করে রাখুন। এটাই আর কি নিজেকে পেমেন্ট করা। তাহলে যেটা হবে, যেটা আলটিমেটলি আপনার ভবিষ্যতের জন্য আপনার জন্য একটা ভালো একটা বিনিয়োগ হবে। এই মিস্টার সাইফুল হোসেনের এই যে মেসেজটা, এই মেসেজটার যখন আমি পড়ি বা এই অধ্যায়টা যখন আমি পড়ি, তখন আমার কাছে মনে হচ্ছে ওই বইটার কথা, দ্য রিচেস্ট ম্যান ইন বেবিলন, যে বইটা নিয়ে কিন্তু আমরাও আমাদের ইউটিউব চ্যানেলে আমরাও কিন্তু এটা নিয়ে রিভিউ করেছিলাম। ওই বইয়েও কিন্তু এরকম একটা কথা বলা আছে যে আসলে আপনি ইনকাম পাওয়া করার পরে প্রথমেই কিছু টাকা 10% বা 20% টাকা আপনি আসলে কোনো একটা জায়গায় রেখে দিন, তারপরে আপনি বাকি টাকা দিয়ে আসলে খরচ করুন। তাতে করে যেটা হবে যে কিছু টাকা সবসময় কিন্তু আমার সেভ হতে থাকবে। এটা যখন আস্তে আস্তে একটু করে বাড়তে বাড়তে একটা পর্যায়ে কিন্তু একটা বেশ বড় সড়ো একটা অ্যামাউন্ট হবে। তো এইখানেও আমি দেখলাম যে উনিও আসলে সেম কথাটাই বলেছেন। এবং একটা জিনিস দেখো, যে আমরা কিন্তু আসলে এত খরচের ভিড়ে নিজের জন্য কিছু রাখা বা নিজের জন্য পেমেন্ট করা, মানে এই ওয়ার্ডটা, ওনার শব্দচয়নটা আমার কাছে বেশ ভালো লেগেছে, নিজেকে আগে পেমেন্ট করুন। এটা কিন্তু ম্যাক্সিমাম মানুষ কিন্তু ভুলে যায়, এবং যেটা কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য একটা বড় ধরনের সঞ্চয় হতে পারে যদি মান্থলি বেসিসে আমি এই জিনিসটা করতে পারি। সো এই অধ্যায়টার এই কথাটা খুবই সুন্দর ছিল এবং খুবই আমার কাছে মনে হচ্ছে গুরুত্বপূর্ণ। বাট প্যারালালি যদি বলো, এরকম আরও অনেক কিছুই ছিল। উনি আসলে বোঝাতে চেয়েছেন যে আমরা আসলে যখন বিনিয়োগ করি কী কী বিষয়গুলো আমরা মাথায় রাখি, হ্যাঁ। এবং উনি বারংবারই বলতে চেয়েছেন যে আসলে আমাদের খরচের লাগামটা আসলে টেনে ধরা উচিত, এবং যে অতি আধুনিকতা দেখাতে গিয়ে আমরা কিন্তু ট্রেন্ডের সাথে সামঞ্জস্য রাখতে গিয়ে আমরা কিন্তু এমন এমন কিছু খরচ করি যে খরচগুলো আসলে না করলেই হতো। ফর এক্সাম্পল, উনি আসলে কিছু কিছু জায়গায় বলেছেন যে অনেক সময় হয় যে আপনি, হ্যাঁ, মাঝে মাঝে আপনি হয়তো রেস্টুরেন্টে যাবেন, বাট আপনি যদি ফ্রিকুয়েন্টলি রেস্টুরেন্টে গিয়ে কফি খেতে যান, তাহলে আপনি হিসাব করে দেখবেন যে ওইখানে কফির যে প্রাইসটা রাখে, তার থেকে অর্ধেক বা অর্ধেকেরও কম খরচে আপনি কিন্তু বাসায় বানিয়েও সেই কফিটা খেতে পারেন। তো এখন এই জিনিসটা কিন্তু আসলে
আমাদের সমাজে দেখা গেছে যে মানুষ কিন্তু হর হামেশাই করে, তো যেখানে কিন্তু মানুষের একটা বড় অঙ্কের টাকা কিন্তু চলে যায় এইভাবে ফ্রিকোয়েন্টলি যারা আসলে রেস্টুরেন্টগুলোতে যায়। তো খরচের লাগামটা কিভাবে টেনে রাখতে হবে এবং কিভাবে আসলে অল্প টাকা দিয়ে আসলে আমি আমার জীবনটাকে অতিবাহিত করতে পারি এবং সঞ্চয়টাকেও বজায় রাখতে পারি এবং ভবিষ্যতের জন্য বিনিয়োগ করতে পারি, এই পুরো ডিটেলস প্ল্যান এবং তার উপকারিতা এই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে পুরো বইয়ে কিন্তু প্রতিটা চ্যাপ্টারে চ্যাপ্টারে কিন্তু এটাই আলোচিত হয়েছে আর কি। আরেকটা ব্যাপার আমি দেখেছি যে উনি কিন্তু ইউটিউব চ্যানেলেও ছোট্ট ছোট্ট ভিডিও দেন এবং বিভিন্ন পরামর্শমূলক বা বিভিন্ন উপদেশমূলক এবং হচ্ছে বিভিন্ন, অর্থাৎ যেগুলো আসলেই শেয়ারেবল এবং হচ্ছে শেয়ার করা যায় বা যেগুলো আসলেই আমাদের মেনে চলা উচিত। যেরকম এই কফি খাওয়ার যে ব্যাপারটা বললাম, এটা নিয়ে আমার একটা মনে পড়েছে যে উনি এই ব্যাপারে একটা ছোট্ট একটা ভিডিও উনি শেয়ার করেছিলেন। উনি এই আইডিয়াটা দিয়েছিলেন যে আপনি কফি খেতে পারেন। এখন যদি ধরেন আপনি কফি খাওয়া শুরু করেন, আপনার কাছে যদি মনে হয় আপনি জীবনের শেষ দিন পর্যন্ত এভাবেই কফি খেতে পারবেন দোকানে গিয়ে কিংবা হচ্ছে কফি শপে গিয়ে, তাহলে আপনি হচ্ছে এই কাজটা করুন, অর্থাৎ কন্টিনিউ করতে থাকুন। কিন্তু যদি এরকম হয়ে যায় যে আপনার কোনো একটা আজকে আপনি শুরু করতে থাকলেন এবং একটা সময় গিয়ে হয়তো আপনি আর পারবেন না, কুলাতে পারবেন না, তাহলে কিন্তু আপনার এই যে ফ্রিকোয়েন্টলি আপনি যে কাজটা করছেন এই কাজটাকে আপনার করা উচিত না। তো আপনার এখানে কিন্তু লাগাম টেনে ধরা উচিত। সো এই বইটার ভিতরে আসলে আমি যদি একটু সামারিটা করি, যে এই বইটা আসলে উনি আসলে মেইনলি যে জিনিসটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে, যেমনটা আমি একটু আগেও বললাম, যে আসলে আমাদেরকে মানে কিভাবে আমাদের খরচটাকে নিয়ন্ত্রণ করা যাবে এবং কিভাবে হচ্ছে আমরা বিনিয়োগ করতে পারি, বিনিয়োগটাকে বাড়াতে বলেছেন, এবং ঋণ যদি আমাদের থেকে থাকে ঋণটা কিভাবে কমানো যাবে এবং ঋণ যেন না করতে হয়, এবং কিছু উনি এক্সাম্পল দিয়েছেন, যে এক্সাম্পলগুলোর মাধ্যমে আসলে উনি বোঝাতে চেয়েছেন যে মানে প্যারালালি দুইটা লোকের কথা বলেছেন। কথার কথা মিস্টার ক, উনি ওনার লাইফ স্টাইল এভাবে নির্ধারণ করে, তাই হচ্ছে ওনার লাইফ এরকম, ওনার হচ্ছে এত বেশি ঋণ আছে। মিস্টার খ, উনি ওনার লাইফ এরকমভাবে নিয়ন্ত্রণ করে বা জীবনযাপন করে বিধায় ওনার আসলে এখনও এত টাকা আছে। এরকম বিভিন্ন জায়গায় উনি আসলে এক্সাম্পল দিয়ে দিয়ে আসলে বোঝাতে চেষ্টা করেছেন যে আসলে আমাদের কীভাবে জীবনযাপন করা উচিত। মানে এই বইটাকে যদি এক কথায় আমরা বলি যে মানে আর্থিক ব্যবস্থাপনা কি, কেন, এইটার থেকে বেশি যে হচ্ছে কিভাবে আপনি আর্থিক ব্যবস্থাপনা করতে পারবেন এবং আপনার খরচটা আপনি কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন, ওই কি কেনর থেকে আসলে মানে মানি টোটাল যে ম্যানেজমেন্টের যে বিষয়টা, ওয়েটা, অর্থাৎ ওইটা কিভাবে আর কি মূলত আসলে উনি মানি দেখিয়ে ম্যানেজমেন্ট দিয়েছেন। করতে পারবো। এবং এইখানে কিছু কিছু বিষয় একদম আমার কাছে মনে হয় যে আমরা যে জিনিসটা করি সাধারণত দেখা যায় যে মানে আমরা ওই যে আমি একটু আগেও যেমনটা বললাম যে আমরা যখন খরচ করি তো আমাদের আসলে কোনো হিসেব থাকে না, কোনো ক্যালকুলেশন থাকে না বা আমাদের কোনো প্ল্যান থাকে না। সো উনি বারংবারই বলেছেন যে আসলে প্ল্যান করে নিতে। যেমন একটা অধ্যায় থেকে আমি যদি সরাসরি পড়ি, সো একটা অধ্যায় উনি আসলে বলেছেন যে আর্থিক লক্ষ্য বলে একটা জিনিস আসলে সবার মধ্যেই থাকা উচিত। যে এটা হতে পারে স্বল্পমেয়াদী লক্ষ্য, হতে পারে হচ্ছে মধ্যমমেয়াদী, যে কথার কথা যে আগামী 3 মাসে আমার একটা লক্ষ্য থাকবে যে এই 3 মাসের ভিতরে আমি আসলে কথার কথা আমি একটা জিনিস কিনতে চাই। সো ওই জিনিসটা কেনার জন্য আমার টাকাটা ওই মানে সেভ করে রাখতে হবে। কথার কথা আগামী 3 মাসের মধ্যে আমি একটা ফ্রিজ কিনতে চাই, তো ওই ফ্রিজ কেনার জন্য হচ্ছে আমাকে প্রতি মাসেই একটু একটু করে টাকা আলাদা সেপারেট করে করে রেখে রেখে আমাকে কিন্তু ওই পর্যন্ত সময় গিয়ে পৌঁছাতে হবে যতক্ষণ আমার কাছে ওই টাকাটা মানে অ্যাচিভ হয়। এরপরে গিয়ে আমি ফ্রিজটা কিনবো। এর আগে আমি হুট করে এমন করব না যে আমার স্যালারির বা আমার টোটাল টাকাটা ঢেলে দিয়ে আমি পুরো কোনো একটা কিছু ক্রয় করে ফেললাম, তারপরের মাসে আমি একদম পুরো হাত খালি। সো প্রতিটা জিনিসের উনি বলেছেন যে একটা গোল বা একটা লক্ষ্য আসলে যদি হয় তাহলে যেটা হবে যে আপনার কিন্তু মানে কোনো ক্ষেত্রে কিন্তু কষ্ট হবে না। আবার হয় কি ওই পেরেশানি, যেটা অর্থাৎ এক ধরনের প্রেশার বা ডিপ্রেশনে মানুষ ভোগে, যে 1 মাসের স্যালারি পুরোটা খরচ করে সে তার ফ্রিজটা কিনে ফেললো। আবার দেখা যায় যে অনেকে মোবাইল কিনে ফেললো বা তার পার্সোনাল একটা আইপ্যাড, আইফোন এইগুলো কিনে ফেললো। এরপর হচ্ছে 2-3 মাস কিন্তু তার হচ্ছে ঋণ টিন এভাবে করে চলতে হয়, ডিপ্রেশনে ভোগে কিংবা হচ্ছে এক ধরনের প্রেশারে ভোগে। যাদের থেকে টাকা নিয়েছে তারাও হচ্ছে এক ধরনের প্রেশার দেয়, এভাবে করে আর কি চলে। তো এইখানে উনি এইটাও আমার কাছে খুব ভালো লেগেছে, যে ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি গোল সেট করে এভাবে করেই কাজটা করি তাহলে দেখা গেল যে ওই যে পেরেশানি এবং হচ্ছে প্রেশার, সেটা কিন্তু আমার উপর আর থাকলো না।
এক্স্যাক্টলি। তারপরে এখানে আরেকটা জিনিস আমার কাছে ভালো লেগেছে, আমরা যখন কোনো কিছু ক্রয় করতে চাই তখন হচ্ছে আমরা সাধারণত কথার কথা আমি একটা ফোন কিনতে গেলাম। সো আমার আমার হচ্ছে নর্মালি দেখা যায় যে আমার বাজেট থাকে কথার কথা 20,000 টাকা। সো তখন আমরা যখন ফোন কিনতে যাই আমরা চেষ্টা করি যে আরও বেটার কি কেনা যায়। এখন আমি যে দোকানটা থেকে ফোন কিনতে যাব সাধারণত সে কিন্তু আমাকে অফার করে যে না আপনি 20,000 টাকা দিয়ে এই ফোন কিনবেন, তার থেকে আপনি আরও 5,000 টাকা হচ্ছে আর একটু বেশি ইয়ে হ্যাঁ করেন তাহলে আপনি বেটার একটা ইয়ে পাবেন। ও তোর মার্কেটিংয়ের জন্য কিন্তু ও করেই। হ্যাঁ তো মিস্টার সাইফুল হোসেন এখানে বলেছেন যে সবসময় এক স্তর নিচে কিনতে ট্রাই করুন। এটা কিন্তু আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং লেগেছে যে এইভাবে কিন্তু আমরা ভাবি না। মানে অর্থাৎ আমরা যদি ইয়ে থাকে 20,000 টাকা বাজেটের, সো আমরা কিন্তু উল্টাটা করি, আমরা চেষ্টা করি 20,000 টাকা বাজেট তো আমরা হচ্ছে আরও বেশি হ্যাঁ 2-3 হাজার টাকা হ্যাঁ সমস্যা কি, একদম। 2-3 টাকা এটা ভালো একটা আরও একটু বেটার জিনিস কিনি। কিন্তু উনি বলেছেন যে তার থেকে আপনি যদি এমনটা করেন যে আপনার 20,000 টাকা বাজেট আছে কিন্তু আপনি চেষ্টা করবেন যেন ওই ফোনটা আপনি 18,000 টাকা বা 17,000 টাকার ভিতর একটা ফোন কিনতে, তাহলে যে আপনার 3,000 টাকা সেভ হলো এই টাকাটা আপনি সঞ্চয় করুন। অর্থাৎ এটা শুধু জাস্ট এক্সাম্পল আমি ফোনের ক্ষেত্রে দিলাম, বাট সব কিছুর ক্ষেত্রেই হতে পারে যে কেনাকাটার ক্ষেত্রে আমরা যদি সবসময় এক স্তর নিচে কিনি তাহলে কিন্তু আমার কিছু টাকা সেভ হয়। তবে উনি আবার প্যারালালি একটা কথা বলেছেন যে এটা করতে গিয়ে কিন্তু আবার এমন কিছু করা যাবে না যে আমি কোনো বাজে একটা প্রোডাক্ট কিনবো যাতে করে যেটা হয় যে আমি একটা প্রোডাক্ট হয়তো বা ওইটা লাস্টিং করতো 1 বছর 2 বছর, তো আমি বাজে একটা প্রোডাক্ট কেনার কারণে আমার 2 মাসই নষ্ট হলো, 2 মাস পরে আবার আমাকে আবার আরেকটা আবার কেনা লাগলো। কিনতে হলো হ্যাঁ। মানে এইটা কিন্তু তাহলে আবার আমার মানে আর্থিক ক্ষতি সাধনই বেশি করবে। মানে এমন কিছু কিনতে হবে যেটা আসলে লং লাস্টিং করবে, আমি বেশি উপযোগিতা ওটা নিতে পারবো, তাহলে কিন্তু আলটিমেটলি আমার টাকাটাও এখানে আর কি মানে সঠিক জায়গায় সঠিক ব্যবহার হবে। সো এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, যেটা আসলে আমরা কিন্তু মাথায় রাখি না বা আমরা কিন্তু আসলে বুঝি না। এবং আরেকটা যেটা আমার কাছে মনে হচ্ছে, এই ক্রেডিট কার্ডের যে ব্যবহার, আমরা এটা নিয়েও কিন্তু এর আগেরও বেশ কয়েকটা ভিডিওতে আমরা কথা বলেছিলাম যে এখনকার আসলে সব কিছু অনেক বেশি সহজলভ্য হয়ে গিয়েছে। মানে খরচের খাতটাকে কিভাবে আরও প্রসারিত করা যায় এটার জন্য এখনকার পুরো পৃথিবী যেন আমার কাছে মনে হয় একটা উৎসবে মেতেছে। মানে তুমি চাইলেই কিন্তু কোনো একটা জায়গা থেকে এখন ঋণ নিতে পারো, নিয়ে তুমি খরচ করতে পারো। এবং অনেক কোম্পানি অনেক তাদের প্রোডাক্ট কেনার ক্ষেত্রে কিন্তু কিস্তির যে ব্যাপারটা, আপনি কিস্তিতে কিস্তিতে দেওয়া হচ্ছে আমার প্রোডাক্টটা কেনেন, মানে এই বিষয়গুলো এতটাই অ্যাভেলেবেল হয়ে গেছে এই জন্য মানুষ আসলে মনে করে যে না ঠিক আছে আমি তো এখন চাইলেই হচ্ছে আমি কোনো একটা অ্যাপস থেকে আমি হচ্ছে আমার ক্রেডিট কার্ড ইউজ করে আমি হচ্ছে টাকা দিয়ে আমি একটা ভালো জিনিস কিনতে পারছি। কিন্তু মানুষ ফিউচারটা ভাবে না যে ওই টাকাটা আলটিমেটলি তাকে হয়তো বা 1 গুণ বা 2 গুণ তাকে আবার ওটা ফেরত কিন্তু দিতেই হবে। সো ঘুরে ফিরে কিন্তু আসলে আমি সাময়িক আনন্দের জন্য কিন্তু আমার একটা বেশ বড় অঙ্কের টাকা এবং আমি একদম নিজেকে নিঃশেষ করে দিয়ে আমি এখন কোনো একটা পণ্যর উপযোগিতা নিচ্ছি, এটা কিন্তু আলটিমেটলি কিন্তু ভালো কোনো মানে ব্যাপার ঘটে না আমাদের লাইফে। সো মিস্টার সাইফুল হোসেনও আসলে উনিও একটা অধ্যায়ে গিয়ে উনি ক্রেডিট কার্ডের ব্যবহার যত্নবান এবং সতর্ক হন নামে বা উনি যে আসলে কথাগুলো বলেছেন এটাও খুব বেশি আমার কাছে মনে হচ্ছে ইম্পর্টেন্ট। যে উনি আসলে এখানে কিছু বলেছেন যে যতটা সম্ভব ট্রাই করুন নগদ খরচ করতে, এবং আপনার ক্রেডিট কার্ডগুলোকে আপনি কেচি দিয়ে কেটে কেটে একদম শেষ করে ফেলুন, এটা ছিল ওনার বক্তব্য। কারণ নগদ খরচ করতে যেটা হয় যে আমরা যখন একটা টাকা করে একটা নোট যখন দোকানদারকে দিই তখন আমাদের মধ্যে যে মায়াটা কাজ করে টাকার প্রতি যে একটা যে আমার কাছ থেকে অনেক টাকা চলে গেল, কিন্তু যেটা তুমি ব্যাংক থেকে ট্রান্সফার করছো বা একটা কার্ডের মাধ্যমে ট্রান্সফার করছো ওই অনুভূতিটা কিন্তু আমার মাঝে কাজ করে না যে আসলে কত টাকা আমার কাছ থেকে চলে গেল। সো এই জন্য যত সম্ভব আর ক্রেডিট কার্ড ইউজ না করাটাই বেটার। তারপরও যদি হয় তাহলে তাহলে সমাধানটা উনি এখানে বইয়েই দিয়েছেন, আমি বই থেকেই পড়ি যে উনি এখানে বলেছেন যে এমনভাবে ক্রেডিট কার্ড ব্যবহার করুন যেন মনে হয় আপনি নগদ অর্থ ব্যয় করেছেন। নির্ধারিত সময়ের আগেই ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করুন এবং ক্রেডিট কার্ড দিয়ে নগদ অর্থের উত্তোলন করা থেকে 100 হাত দূরে থাকুন। সো অর্থাৎ যতটা সম্ভব যে আমাদেরকে আসলে নগদ টাকা ইয়ে করাটাই ভালো, তাতে করে আসলে আমার মধ্যে একটা ভয় কাজ করবে যে না আমার তো আসলে এখন টাকা শেষ, সো আমি এখন কিভাবে হচ্ছে আমি আর টাকা খরচ করতে পারি। কিন্তু ক্রেডিট কার্ড দিয়ে কিন্তু এই অনুভূতিটা আসে না, ডেবিট কার্ড ব্যবহার করা যায়। এবং এখানেও আর একটা ইম্পর্টেন্ট কথা উনি এখানে বলেছেন যে অনেক মানুষ যেটা করে যে তার মানিব্যাগে 4-5টা ব্যাংকের ডেবিট কার্ড রাখে। সো মানে এটাও আসলে খুব ভালো কোনো ব্যাপার না এবং ভালো কোনো আইডিয়া না। কারণ যদি 4-5টা ব্যাংকের আমার ডেবিট কার্ড থাকে তাহলে যেটা হয় যে আমার কিন্তু আমি বিভিন্ন জায়গা থেকে শুরু করে টাকা উঠিয়ে আমি কিন্তু খরচ করবই। বরঞ্চ যেটা বেটার হয় যে সর্বোচ্চ আমার একটা ব্যাংকের ডেবিট কার্ড থাকতে পারে, আমার বিপদে হচ্ছে ওটা আমাকে হেল্প করবে। তো একাধিক ব্যাংক অ্যাকাউন্ট খোলাটাও আসলে কোনো ভালো কোনো ব্যাপার ঘটে না যারা আসলে আর্থিক ম্যানেজমেন্ট করতে চায় তাদের জন্য। কারণ প্রতি বছর বিশাল একটা চার্জ দিতে হয় এবং আমার খরচের আমার হচ্ছে হাত আরো বেশি প্রসারিত হয়। সো এটা তো কোনো দরকার নেই। ক্রেডিট কার্ডের ব্যাপারে আমি একটা আইডিয়া শুনেছিলাম এভাবে যে আপনি আপনার ক্রেডিট কার্ডটা একটা গ্লাসের মধ্যে রেখে গ্লাসে পানি দিয়ে ওটা আপনি ডিপ ফ্রিজে রেখে দেবেন।
তো তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনার যখন কোনো একটা কিছু কিনতে মনে যাবে তখন অ্যাকচুয়ালি আপনি তো সাথে সাথে বরফ থেকে তুলতে পারবেন না, তো আপনার একটু ওয়েট করতে হবে যাতে বরফটা আর কি গলে পানি হয়, এরপরে হচ্ছে ক্রেডিট কার্ডটা আপনি তুলতে পারেন বা ডেবিট কার্ডটা তুলতে পারেন। তো এক্স্যাক্টলি। এখন যেটা বোঝাতে চেয়েছে যে ব্যাপারটা হচ্ছে যে আমি যখন এইভাবে করে ফ্রিজে রেখে দেবো, এরপরে যখন আমার কোনো একটা জিনিস পারচেজ করতে মনে চাবে তখন আমি যখন ওই গ্লাসটা বের করে পুরোটা গলার জন্য ওয়েট করব, তখন দেখা যাবে ততক্ষণে অর্থাৎ যে সময়টা যাবে ওই ততক্ষণে আমার হয়তো ওই জিনিসটা কেনার যে একটা মানসিকতা বা কেনার জন্য যে আমার যে একটা আগ্রহ সেটা হয়তো নাই হয়ে যেতে পারে। তো যদি আমার কেনার আগ্রহটা শেষই হয়ে যায় তাহলে তো আমার আর এই ক্রেডিট কার্ডের কোনো প্রয়োজনের এক্স্যাক্টলি। এবং এই জিনিসটা কিন্তু আসলে আমরা দেখেছি যে মানি ম্যানেজমেন্ট নিয়ে যারাই কথা বলেন তারা কিন্তু এই কথাটা বলেই থাকেন যে আমার হয়তো বা এই জিনিসটা লাগবে, সো আমি হচ্ছে আর্জেন্ট না কিনে আমি একটু ওয়েট করি, আমি চেষ্টা করি যতটা সম্ভব মানে ওইটাকে পিছনে ঠেলে দিতে, মানে আস্তে আস্তে আমি ওয়েট করি একটা দিন দুইটা দিন। তাহলে হবে কি একটা পর্যায়ে মানুষের চিন্তা চেতনা যেখানে প্রতিনিয়ত পরিবর্তন হয়, সো 2 দিন পরে আমার মনে হতে পারে যে না এই জিনিসটা আমার লাগবে না। লাগবে না। কিন্তু আমরা যদি মানে হাল নাগাদ বা হালের ফ্যাশন বলে যে কথাটা আছে যে ট্রেন্ড যদি বজায় রাখতে গিয়ে এখনই এটা বাজারে কিছু দেখেছি কিনে ফেলি, তখন কিন্তু আমার আর হিতাহিত জ্ঞান থাকে না এবং আমি কিন্তু বুঝতে পারি না যে আমার কত টাকা চলে যাচ্ছে। হ্যাঁ, পরে কিন্তু আবার আফসোস করতে হয়। আফসোস করে। এবং এখানে কিন্তু একটা অধ্যায় আছে যে ফ্যাশনকে যথাসম্ভব এড়ায় চলা, অর্থাৎ হচ্ছে যে মার্কেটার যারা আছে বা যারা আসলে এই যে প্রোডাক্ট ইয়ে করে বা হচ্ছে যারা বিক্রেতা আছে তারা তো সব সময় হচ্ছে নতুন নতুন আইটেম বের করবেই তাদের ব্যবসার জন্য, ক্রেতাকে আকৃষ্ট করার জন্য নানান ডিজাইন নানান কিছু। সো উনি এখানে বলেছেন যে যারাই আসলে মূলত সফল তারা কখনো এই জিনিসটা ফলো করে না, সবসময় সাদামাটা জীবনযাপন করে। খেয়াল করে দেখুন এখানে অনেকেরই উদাহরণ দিয়েছেন, আমরা যদি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের কথা বলি বা সবাই সবাই কিন্তু খুব সাদাসিধে লাইফ লিড করে, কেউ কিন্তু খুব লাক্সারি লাইফ লিড করে না, কিন্তু তারা চাইলে কিন্তু পারে। সো যদি এরকমই হতো যে লাক্সারি লাইফ তারা লিড করতো তাহলে তো তারা এতটা দূর আসতে পারতো না। কিন্তু আমাদের মধ্যে অনেকের টেন্ডেন্সি আছে একটু কিছু টাকা কামানোর পর আমরা নিজেদের লাইফ স্টাইলে পরিবর্তন নিয়ে আসি, আমরা হচ্ছে যে আমাদের লাইফ স্টাইলের পিছনে অনেক টাকা খরচ করি, তাহলে তখন কিন্তু আমাদের আর জমানোর বা সঞ্চয়ের কিন্তু আর ইয়ে থাকে না, পসিবলও কিন্তু হয় না। সো এই জন্য সবসময় বলেছেন যে আপনি ফ্যাশন থেকে যথাসম্ভব দূরে থাকুন, যতটুকু আপনার না হলেই নয় ততটুকুই হচ্ছে আপনি খরচ করুন আর বাকি টাকাটা আপনি সঞ্চয়ের ট্রাই করুন। এবং এইখানে উনি মাঝে মাঝে খুব সুন্দর সুন্দর চমৎকার চমৎকার এক্সাম্পল দিয়েছে। যেমন আমার কাছে আরেকটা জিনিস খুব ভালো লেগেছে যে একটা চ্যাপ্টারের মধ্যে উনি বলেছেন যে এবং অবশেষে সক্রেটিসকে শুনুন। সরাসরি যদি আমি বই থেকে পড়ি, যে উনি ওখানে বলেছেন যে কিংবদন্তি দার্শনিক সক্রেটিস প্রায় বাজারে ঘুরে বেড়াতেন এবং বিভিন্ন দোকানে সাজানো চমকপ্রদ জিনিস দেখে খুব আনন্দ পেতেন কিন্তু কিছু কিনতেন না। একদিন এক লোক তাকে জিজ্ঞেস করলেন, আপনি প্রায় বিভিন্ন জিনিস দেখে খুশি হন কিন্তু আমি আপনাকে কখনো কোনো একটা জিনিসও কিনতে দেখিনি, কারণটাকে আমাকে একটু বলবেন? সক্রেটিস একটু হেসে ওই ব্যক্তিকে উত্তরে বলেছিলেন, আমি জিনিসগুলো দেখে খুশি হই কারণ আমি ভাবি এখানে কতই না চমকপ্রদ ও দামি জিনিস আছে যেগুলো আমার একেবারেই প্রয়োজন নেই। সো লাস্টের কথাটা আমার কাছে মনে হয় একটা বোমবাস্টিং এর মতো কথা, যে একটা বিস্ফোরক একটা মন্তব্য যে দেখো মানে ব্যাপারটা আমরা কিন্তু এইভাবে ভাবি না, আমরা তো উল্টা ভাবি, আমরা ভাবি যে ওর এইটা আছে দোকানে এই জিনিসটা আছে আমার কেন নাই, কিন্তু সক্রেটিস ভাবতো যে এখানে এত কিছু আছে যেগুলোর একটাও আমার আসলে দরকার নেই। এইভাবে ভাবলে তো আসলে আমাদের খরচ হয়। আমরা আসলে ট্রেন এখন থেকে অনেক এখানে একটা ব্যাপার আছে যে এইটা বলতে গিয়ে ব্যাপারটা এমন না যে একদম আমাদেরকে একদম হার কিপটেমি করার কথা কিন্তু বলছেনও না উনি। আসলে যেটা আসলে বোঝাতে চেয়েছেন যে আমরা তো এখন মানে সঞ্চয় তো করি না, বরং আমাদের যতটুকু না ইনকাম তার থেকে আমরা আরো ডাবল খরচ করি, অলওয়েজ আমরা কিন্তু ঋণী থাকি। সো এটা খুবই বাজে একটা দিক। তার থেকে হচ্ছে আমার যতটুকু দরকার ততটুকু কিনবো এবং আমার অনেক কিছু এরকম থাকবে বা মানে যে দিকগুলো হচ্ছে যেখানে আমার সামর্থ্য নাই, হয় আমি ওটা দেখতে পারি, না দেখলে আরো বেটার হয়, দেখলাম কিন্তু আমি কিনলাম না। সক্রেটিসের এইভাবে যদি আমরা চিন্তা করি, আমি মানে হয় না যে আমি দেখেই হচ্ছে আমি ওইটা আনন্দ নিলাম, বাট এটা সব ক্ষেত্রে না। অবশ্যই আরেকটা জিনিস তুমি খেয়াল করো, সেটা হচ্ছে যে যেমন ধরো একটা শোপিস তুমি বাজারে দেখলা, তোমার কাছে খুব ভালো লাগলো, তুমি ওটা কিনে তোমার ঘরের মধ্যে নিয়ে রেখে দিলা। এখন যেটা হয় সেটা হচ্ছে যে আমরা যেটা দেখি যে যখন আমি কিনবো এবং যখন আমি রাখবো, এই যে ভালো লাগাটা এটা কিন্তু বেশি দিন লাস্টিং করে না। অর্থাৎ কিছু সময়ের জন্য কিন্তু তোমার কাছে জিনিসটা ভালো লাগবে, দেখতে ভালো লাগবে যে ঘরের মধ্যে সুন্দর একটা জিনিস তুমি রেখেছো, একটা শোপিস রেখেছো, কিন্তু 1 দিন 2 দিন 5 দিন 1 সপ্তাহ পরে কিন্তু ওই ভালো লাগাটা আর থাকবে না। অর্থাৎ এই যে উপযোজন যে ব্যাপারটা, অর্থাৎ অ্যাডাপ্টেশন যেটা মানুষের মধ্যে, যে কোনো একটা সুখ বা কোনো একটা আনন্দ
বেশিক্ষণ কিন্তু দীর্ঘস্থায়ী হয় না, আবার দুঃখটাও কিন্তু দীর্ঘস্থায়ী হয় না। যেরকম দেখবা যে অনেক সময় মানুষ মারা যায়, আমাদের কষ্ট লাগে, কিন্তু এই কষ্টটা কিন্তু অনেক দিন ধরে থাকে না। একটা সময় কিন্তু আস্তে আস্তে এই কষ্টের পরিমাণটা কমতে থাকে। এক্স্যাক্টলি, যদি না কমতো তাহলে কিন্তু আমরা লাইফে স্বাভাবিকভাবে কিছু করতে পারতাম না, চলতে পারতাম না। এই জন্যই হচ্ছে মহান সৃষ্টিকর্তা আল্লাহ আসলে এভাবেই আমাদেরকে তৈরি করে দিয়েছেন। আবার ঠিক অপর দিকে আনন্দটাও কিন্তু আমাদের কাছে কিন্তু বেশিক্ষণ লাস্টিং করে না, বেশিক্ষণ থাকে না। এই কারণে তুমি শোপিসটা যখন ঘরে নিয়ে আসবা, যখন কিনবা, যখন ঘরে নিয়ে আসবা, রাখবা, 2-3 দিন তোমার কাছে ভালো লাগবে, এরপরে আস্তে আস্তে দেখবা যে ওই ভালো লাগাটা কিন্তু আর নেই। তো ঠিক এরকম যে আমরা কিছু কিছু জিনিস আছে যে আমরা বাজারে যদি দেখি, বাজারে দেখেই কিন্তু আমরা আসলে শান্তিটা নিতে পারি, বা হচ্ছে ভালো লাগাটা আমরা তৈরি করে ফেলতে পারি। হ্যাঁ, আবার সব জিনিস যে আমার ঘরে নিয়ে আসতে হবে ব্যাপারটা এরকম না। আবার এটাও করা উচিত না যেটা তুমি বলেছো যে একদম হারকিপটেমি করা উচিত না। তো এই ক্ষেত্রে আমার ওই যে শুরুতে আমি একটা ভিডিওর কথা বলেছিলাম যে ওনার থেকেই ভিডিওটা, যে আপনি প্রতিদিন কফি শপে যেতে পারেন, কিন্তু শর্ত হচ্ছে যে আপনি জীবনের শেষ দিন পর্যন্ত এইটা বিয়ার করার মতো আপনার অ্যাবিলিটি আছে কিনা, কিংবা হচ্ছে আপনার সঞ্চয় আছে কিনা। একদম জীবনের শেষ দিন পর্যন্ত আপনি প্রতিদিন সকালে উঠে 1 কাপ দোকানে গিয়ে কফি খেতে পারবেন কিনা। যদি ওই অ্যাবিলিটি আপনার থাকে তাহলে আপনি কফি শপে প্রতিদিন যেতে পারেন। কিন্তু যদি এরকম হয় যে জীবনের একটা পর্যায়ে আপনার পিছনে ফিরে তাকাতে হয়, কিংবা হচ্ছে আফসোস করতে হয়, কিংবা অর্থ সংকটে আপনি পড়তে পারেন, সম্ভাবনা যদি থেকে যায়, তাহলে আপনার এটা কিন্তু উচিত না। আমরা যেটা দেখেছি যে মাইকেল মধুসূদন দত্ত একটা সময় কিন্তু বেশ ধনাঢ্য ছিলেন, এবং উনি ধনী পরিবারেরও সন্তান ছিলেন, কিন্তু শেষ বয়সে কিন্তু উনি বেশ অর্থকষ্টে ভোগেন। এরকম অনেক সাহিত্যিকদের ক্ষেত্রেও আমরা দেখেছি যে একটা সময় তার যে আর্থিক সঙ্গতি, একদম শেষ বয়সে কিন্তু সে আসলে বেশ অর্থকষ্টে ভোগেন, এবং আর্থিক যে অসঙ্গতির মধ্যে কিন্তু তিনি পড়ে যান। তো এখন সাইফুল হোসেনের ওই কথাটাই উপযুক্ত এবং হচ্ছে যুক্তিযুক্ত যে আপনি প্রতিদিন কফি শপে যাবেন যদি জীবনের শেষ দিন পর্যন্ত যেতে পারেন। আর যদি জীবনের শেষ দিন পর্যন্ত নাই পারেন, তাহলে কিন্তু আপনার এখন ভাবার সময় যে আপনার আসলে কি করা উচিত। এক্স্যাক্টলি। এবং এই অধ্যায়গুলোতে আসলে মানে উনি একই কথা বা একই মেসেজে কিন্তু প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় দিয়েছেন যে আমাদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস করা উচিত। এবং আমার কাছে আরেকটা জিনিস খুব ভালো লেগেছে, এই বইটা যাকে উৎসর্গ করা হয়েছে সাইফুল হোসেনের মেয়ে, সো উৎসর্গের পার্টটা উনি এমনভাবে লিখেছেন যে আমার ছোট মেয়ে পারিসা হোসেন প্রতিদিন সকালে 100 টাকা করে সঞ্চয় আমার কাছ থেকে চেয়ে নেয়, তার মাটির ব্যাংকে রাখি যত্ন করে। সো এটা দিয়ে কিন্তু একটা প্রমোট করা যে আসলে সঞ্চয়টাকে আমরা কীভাবে প্রমোট করতে পারি, এবং ওনার লাইফের একটা মিশনও এইটা। উনি যেটা ভূমিকার আগেই বলেছেন যে আমি চাই যে আর্থিক ব্যবস্থাপনার জ্ঞানগুলো সবার মধ্যে ছড়িয়ে দিয়ে যেন মানুষ আসলে এই দিকটাতে মনোযোগী হয়, যেহেতু এই বিষয়গুলোর নলেজ কিন্তু আসলে তেমন কোথাও পড়ানো হয় না। আমরা এর আগেও বেশ কয়েকটা ভিডিওতে আমরাও বলেছি যে আমরা সব কিছুই কিন্তু টাকাকে কেন্দ্র করে হয়, কিন্তু টাকা কীভাবে ম্যানেজ করতে হয়, কীভাবে এই বিষয়ের কিন্তু নলেজ বা এই বিষয়ের জ্ঞান কিন্তু আসলে তেমন কোথাও দেওয়া হয় না। সো এইখানে এই বইটার মধ্যে কিন্তু বেশ কিছু চ্যাপ্টারে উনি অনেক এক্সাম্পল দিয়েছেন, এবং হচ্ছে অনেক বিখ্যাত বিখ্যাত মানুষের কিছু পরামর্শও কিন্তু বলেছেন। তেমনই একটা জায়গায় উনি বলেছেন যে ওয়ারেন বাফেটের সঞ্চয় পরামর্শ, ওয়ারেন বাফেটের বেশ কিছু সঞ্চয় পরামর্শ দিয়েছে। একটা স্বাভাবিক জীবনে আপনারা অভ্যস্ত হন, খুব বেশি বিলাসী জীবনযাপন লিড করবেন না। তারপর হচ্ছে যেসব ক্রয় আপনাকে পরবর্তীতে ভাবিয়ে তুলবে এইসব ক্রয় থেকে বিরত থাকুন। খুব গুরুত্বপূর্ণ জিনিসটা আপনি কিনুন, সঞ্চয় করতে শিখুন এবং একজন বিনিয়োগকারী হন। প্রত্যেকটা কথা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখুন, মানে আমাদের ক্রয়ের ক্ষেত্রে আমরা যদি লিমিটেশন নিয়ে আসি যে আমার যে জিনিসটা না হলেই নয়, তাহলে কিন্তু আমার অনেক টাকা সেভ হবে। তারপরে হচ্ছে সঞ্চয়ের অভ্যাসটা, এবং একই সাথে শুধু সঞ্চয় করলেই হবে না, তুমি তোমার টাকা যদি একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় ফেলে রাখো তাহলে কিন্তু আলটিমেটলি ওটা বাড়বে না, ওটাকে বিনিয়োগ করতে হবে, এবং বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু তোমাকে খুব রাইট চয়েসটাই করতে হবে। তবে এইখানে আমার একটা ব্যাপার কাজ করেছে যে সাইফুল হোসেন তার পুরো বই জুড়ে উনি বিনিয়োগের কথা বলেছেন, এবং শেয়ার বাজারটাকে উনি কিন্তু আসলে হাইলাইট করেছেন। অবশ্য পাশাপাশি বলেও দিয়েছেন যে শেয়ার বাজারে আপনি তখনই বিনিয়োগ করবেন যদি আপনি আসলে মানে একজন ধীরস্থির ব্যক্তি হন, একজন ধৈর্যশীল ব্যক্তি হন, এবং আসলে শেয়ার বাজারের পুরো জ্ঞানটা যদি আপনি রাখেন। কারণ তাড়াহুড়া করে শেয়ার কিনলে আলটিমেটলি কোনো লাভ হয় না। উনি অনেক অনেক এক্সাম্পলও দিয়েছেন। সো উনি শেয়ার বাজারের কথা বলেছেন, উনি হচ্ছে যেসব জায়গায় বিনিয়োগ করলে আসলে তেমন কোনো ক্ষতি নেই ওই সব জায়গাগুলোই বলেছেন। বাট এই বইটাতে আসলে একদম ডিটেলসে এটা বলা হয়নি যে আসলে কোথায় কোথায় বিনিয়োগ করাটা বেটার, এরকমটা না। যেহেতু বইটা পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্টের বিনিয়োগ রিলেটেড বই না, সেই জন্য হয়তো বা এই বই ওই রিলেটেড কথা বেশি বলা হয়নি। বাট আসলে উনি এখানে কিছু থিওরিটিক্যাল কথাও কিন্তু বলেছেন, যেমন টাকা আসলে কেন জমাতে হবে, টাকা জমানোর উদ্দেশ্যটা আসলে কি, টাকা এবং সুখ কি আসলে প্যারালাল কিনা। সো এখানে আমি একটা লাইন বলবো, সেটা হচ্ছে যে
মানে উনি সুখ হচ্ছে একটা অনুভবের একটা বিষয়, এই কথাটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর টাকা হচ্ছে একটা বস্তুগত একটা বিষয়। টাকার সাথে সুখের রিলেশনটা তখনই হয়, টাকা দিয়ে আমরা যে জিনিসগুলো কিনি ওই জিনিসগুলোর সঠিক উপযোগের মাধ্যমে আমাদের মধ্যে সুখটা আসে। তার মানে ওই সুখ কিনতে কিন্তু টাকাই লাগে দিন শেষে। সো মানে একটা কথা কিন্তু সমাজে অনেক বেশি প্রচলিত যে অর্থই সকল অনর্থের মূল, এই কথাটা নিয়ে কিন্তু উনি আলোচনা করেছেন। অর্থ আসলে অনর্থের মূল না কখনোই, বরঞ্চ এই কথাগুলো বলে মানুষকে আরো বেশি মানে অর্থ সঞ্চয় করতে, অর্থ ইনকাম করতে আরো বেশি কি বলা হয় যে মানে মানুষকে আরো ডিসকারেজ করা হয়। হ্যাঁ। সো বরঞ্চ হচ্ছে হ্যাঁ, অর্থ যখন অনেক হয়ে যায় তখন কিছু মানুষ বিপথে যায়, সেটা তাদের কারণে, তাদের অভ্যাসের কারণে, তাদের চিন্তা চেতনার কারণে, সেটা আলাদা বিষয়। অথবা এরকম কিন্তু হতে যদি পারে যে ঢালাওভাবে আমি বলে দেই যে অর্থ সকল অনর্থের মূল, তখন কিন্তু আমার মধ্যে আর অর্থ ইনকামের চিন্তাটা আসবে না। কিন্তু তুমি একটা লাইফ যদি লিড করতে চাও, মোটামুটি একটা নিশ্চিত লাইফ বা একটা স্বাভাবিক লাইফ, তখন কিন্তু তোমার লাইফে অর্থটা কিন্তু খুবই অনেকটা বড় একটা গুরুত্বপূর্ণ। ফ্যাক্টর আর কি। আহ, তার মানে হচ্ছে যে অর্থের অপব্যবহার আসলে সকল অনর্থের মূল। মানে আমরা যদি বিষয়টাকে এইভাবে একটু ব্যাখ্যা করে বলি যে অর্থই আসলে অনর্থের মূল না, কিন্তু অর্থের যদি অপব্যবহার হয় কিংবা হচ্ছে যদি অর্থের ব্যবহারটা যথাযথভাবে না হয়, তাহলেই আসলে মূলত যত অনর্থ হয়, তত মানে যত অনর্থ আসে সবগুলো আসলে ওই অপব্যবহারের কারণেই। এক্স্যাক্টলি। এবং এইখানে আরেকটা বিষয় দেখো যে আমার কাছে একদম শেষের দিকে সাইফুল হোসেন আলোচনা করেছেন আমাদের অবসর জীবন নিয়ে মানুষের যে ভুলটা থাকে। সেটা খুবই আমার কাছে মনে হচ্ছে এই কথাগুলো কেউ খোলাখুলি এইভাবে হয়তো বলে না বা যেহেতু আর্থিক ব্যবস্থাপনা নিয়ে আসলে আমাদের তেমন জানাশোনা নেই বিধায়, বা স্বাভাবিক মানুষের তেমন জানাশোনা নেই বিধায় আসলে এই জিনিসগুলো সমাজভাবে আলোচিত হয় না। উনি এখানে বলতে চেয়েছেন যে আমাদের অবসর জীবনযাপনেরও সঠিক প্ল্যান থাকা উচিত। কারণ আমাদের ম্যাক্সিমাম মানুষ কিন্তু মনে করে যে আমি একটা বিস্তৃত লাইফ কাটিয়েছি এবং হচ্ছে আমি বেশ কিছু টাকা ইনকামও করেছি, এবং হচ্ছে যে আমার এখন যেহেতু আমি অবসর নিয়েছি, সো এখন তো আমার আর ইনকামের তেমন দরকার নেই, আমার সন্তান সন্ততি আছে, হ্যাঁ তারা হচ্ছে পুরো সংসারটা সামলাবে, ওইখান থেকে আমিও হয়তো বা ওইভাবেই আর কি ভালো থাকতে পারবো। কিন্তু এটা হচ্ছে উনি বলেছেন যে এটা এটা একটা বড় ধরনের ভুল। তাতে করে যেটা হয় যে অবসর জীবনযাপনে গিয়ে মানুষের যখন আর ইনকামের কোনো রাস্তা যখন সে রাখে না, তখন তার যেহেতু ইনকামের রাস্তা নেই, তার কাছে যদি আর কোনো গচ্ছিত সম্পদও না থাকে, সে তার সব সম্পদে তো বিনিয়োগ করেছে, তার সন্তানদের জন্য বাড়ি করেছে, গাড়ি করেছে, কিন্তু তার নিজের বলতে আর কিছু নেই। তখন যদি তার সন্তান তাকে নেগলেক্ট করে, তখন কিন্তু তার পথে বসতে হয়। অনেক সময় আমাদের সমাজে এই প্র্যাকটিসটা বা এই জিনিসটা কিন্তু আমরা হর হামেশাই দেখছি, মানে মানুষ হচ্ছে সন্তানদের উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে যায়। কিন্তু উনি বলেছেন এটা কখনই হবে না, কারণ আপনার সন্তান আসলে সে আসলেই কি আলটিমেটলি আপনাকে মান্থলি টাকা দিবে কিনা, বা আপনার জন্য কিনবে কিনা, বা আসলে আপনার জন্য খরচ করবে কিনা, এটা একটা সম্পূর্ণ একটা আপেক্ষিক একটা বিষয়। এবং এটা আসলে সম্পূর্ণ একটা ডিপেন্ডেন্সি একটা ব্যাপার, যে তাদের উপর সম্পূর্ণ ডিপেন্ড না হয়ে আপনি যদি আপনার অবসর লাইফেও যদি আপনি কিছু টাকা যদি আগে থেকে সঞ্চয় করে রাখতেন এবং সেখানে কোনো জায়গায় যদি একটা বিনিয়োগ করে রাখতেন, যেখান থেকে আপনার অবসর জীবনযাপনের পরেও প্রতি মাসে ওখান থেকে কিছু টাকা আসবে, তাহলে যেটা হবে যে আপনার জীবনের শেষ দিন পর্যন্ত কিন্তু আপনার আর্থিক সুরক্ষার বিষয়টা কিন্তু নিশ্চিত হয়ে গেল, আপনার কারো উপর ডিপেন্ড করা লাগবে। এবং দেখো ডিপেন্ডেন্সি ব্যাপারটা তো ইসলামও বলে না, যে যদি হালাল ওয়েতে যদি আসলে আমার অবসর জীবনযাপনেও যদি কোনো একটা জায়গায় ইনকাম সোর্স থাকে, আমার কিছু টাকা জমানো থাকে, তাহলে তো আমি আমার নিজের খরচটা নিজেই কিন্তু করতে পারবো। আর মানে আমি কারো উপর আমার কিন্তু ডিপেন্ড করা রাখবে না, কেউ দিবে কিনা সে আশায় বসে না থেকে নিজেই কিছু ক্রিয়েট করে ফেলাটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। এবং এই চ্যাপ্টারটায় যখন আমি পড়ি তখন আসলে আমার কাছে মানে আমাকে অনেক বেশি ভাবতে বাধ্য করেছে যে ব্যাপারটা আসলে অনেক বেশি সুন্দর যদি মানুষ আসলে এইভাবে চিন্তা করে। কিন্তু এটা কিন্তু ম্যাক্সিমাম মানুষ চিন্তা করে না, মানুষ অবসর জীবনের কথা ভাবেই না। মানুষ বলবে অবসর হলে তো আমার আর টাকার দরকারটা কি। কিন্তু মানুষের শেষ দিন পর্যন্ত কিন্তু আসলে টাকার আসলে দরকার, কার উপর ডিপেন্ডেন্ট না হয়ে। সো এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট ছিল। এবং তারপরে হচ্ছে আমরা আরেকটা বিষয় যেটা বারংবারই উনি বলতে চেয়েছেন, সেটা হচ্ছে যে একটা ফ্ল্যাট কেনা আসলে ভালো কিনা, একটা গাড়ি কেনা আসলে ভালো কিনা। ম্যাক্সিমাম মানুষ একটু টাকা পয়সা হওয়ার পরে একটা ফ্ল্যাট কিনতে চায়, একটা গাড়ি কিনতে চায়, এগুলো নিয়ে উনি বিস্তারিত ক্যালকুলেশনের মাধ্যমে আলোচনা করেছেন। উনি দেখিয়েছেন যে অনেক মানুষ ফ্ল্যাট কিনতে যে বড় ভুলটা করে, দেখা যায় যে একটা মানুষের কথার কথা মান্থলি ইনকাম হচ্ছে 50,000 টাকা। এখন ঢাকা শহরে একটা মোটামুটি জায়গায় ফ্ল্যাট কিনতে মিনিমাম কথার কথা 60 থেকে 70 লাখ টাকা প্রয়োজন। হ্যাঁ, জাস্ট আমি একটা মিনিমাম হিসাব দিলাম। তো এখন তার মান্থলি 50,000 টাকা ইনকামে সে ওখান থেকে জমিয়ে জমিয়ে যতটাই জমাক না কেন, তার দেখা যায় যে বেশ বড় অঙ্কের টাকা তার ঋণ নিতে হয়। ম্যাক্সিমাম মানুষ এটাই করে, ঋণ করে সে হচ্ছে
ফ্ল্যাটটা কেনে। সো সাইফুল হোসেন বলেছেন যে উনি একটা ক্যালকুলেশনও দেখিয়েছেন, যে কথার কথা রাদার দেন মানে এরকম উনি বলেছেন যে আসলে আপনার যদি 20 লাখ টাকা ঋণ নিতে হয়, ঋণ নিয়ে একটা ফ্ল্যাট কিনতে হয়, তাহলে আপনি ক্যালকুলেশন করে দেখেন যে আপনি যেখান থেকে 20 লাখ টাকা ঋণ নিলেন, ঋণ তো আসলে এখন কেউ এমনি দেয় না, ওইখানে একটা ওইটার উপর ইন্টারেস্ট আসে, ওই ইন্টারেস্টে কত পার্সেন্ট আপনার দিতে হয়, তারপরে ওই পরিমাণ টাকা ওই ফ্ল্যাটের পিছনে বিনিয়োগ করে আপনার উঠাতে কতদিন সময় লাগে, এবং ফ্ল্যাট কিনলেই কিন্তু শেষ হয়ে যায় না, ফ্ল্যাটের কিন্তু কিছু আনুষঙ্গিক খরচ থাকে, মেনটেন্যান্স কস্ট থাকে। তো এই মেনটেন্যান্স কস্ট, তারপরে হচ্ছে ওই ইন্টারেস্টের কস্ট, এই সব কিছু মিলিয়ে আপনার আবার হচ্ছে আপনার ঘাড়ের উপর একটা বড় ধরনের বোঝা, আপনার ওই টাকাটা শোধ করতে হবে। সো এইভাবে যদি চিন্তা হয় তাহলে এটা আসলে কোনো বেস্ট কোনো ডিসিশন হতে পারে না। যদি এরকম হয় যে আপনার ফ্ল্যাট কেনার জন্য পর্যাপ্ত টাকা আপনার কাছে আছে, তেমন কোথা থেকে ধার করা লাগতেছে না, তাহলে এটা একটা ভালো ডিসিশন হতে পারে। কিন্তু আমরা যারা এই কাজটা করি, যে ধার করে ফ্ল্যাট কিনি, সেখানে একটা ইন্টারেস্ট আসে, তারপরে মানে একটা ওইটার উপর একটা ইন্টারেস্ট কিন্তু থাকে, তারপরে হচ্ছে আবার মেইনটেনেন্স একটা কস্ট থাকে। সো উনি একটা ক্যালকুলেশন দেখিয়েছেন অঙ্কের মাধ্যমে যে আসলে এতে করে আলটিমেটলি কোনো লাভ হয় না। আবার সিমিলারলি কিন্তু দেখো যে গাড়ি কেনার ক্ষেত্রেও যে মানুষের কিন্তু আমাদের সমাজে হয় কি, যে মোটামুটি একটা টাকা হইলে আমরা কিন্তু গাড়ি কেনার কথা ভেবে যাই। সো আমরা ম্যাক্সিমাম মানুষ চিন্তা করে একটা স্ট্যাটাসের কথা চিন্তা করে, কিন্তু মানুষ গাড়ি যেটা লায়াবিলিটি, যে তোমার যদি ওই পরিমাণ ইনকাম থাকে ওকে ফাইন, কিন্তু তোমার যদি মোটামুটি লেভেলের ইনকামে তুমি যদি গাড়ি কিনতে চাও, তখন কিন্তু আলটিমেটলি দেখা যাবে যে এটা তোমার ঘাড়ে আরো বোঝা হয়ে দাঁড়াবে, কারণ গাড়ির মেনটেন্যান্স কস্ট, তারপরে হচ্ছে গাড়ির মেনটেন্যান্স কস্টটা কিন্তু বেশ অনেক বেশি। তার থেকে তুমি যদি গাড়ি কিনে এটার আবার সঠিক ব্যবস্থাপনা করতে পারো, ওটা তুমি উবারে দিয়ে দিলা, ওটা দিয়ে উবার চালালো, তাহলে তোমার কস্টটা যদি উঠে আসে তাহলে আবার ঠিক আছে। কিন্তু আসলে কিন্তু শুধুমাত্র একটা মানে তোমার ট্রেন্ডের সাথে সামঞ্জস্য রাখতে যদি আমরা যখন গাড়ি কিনি আবার ঋণ করে, সেটা আসলে একটা ভুল ডিসিশন। আবার স্ট্যাটাস বাড়ানোর জন্য আবার হচ্ছে আরেকটা জিনিস আমি এখানে অ্যাড করি, সেটা হচ্ছে যে ফ্ল্যাট যে কিনলো বা ধরো তুমি কিনলা, এই ফ্ল্যাটের কিন্তু দিন দিন দাম বাড়বে না, কমতে থাকবে কিন্তু। হ্যাঁ, আর ফ্ল্যাটটা কিন্তু স্থায়ী না, অর্থাৎ নর্মালি যেটা হয় যে বিল্ডিং যতদিন থাকে ফ্ল্যাট আমার ততদিন, অথবা হচ্ছে 100 বছরের জন্য একটা অনুমান করে ধরা হয়। তার মানে হচ্ছে তুমি দেখো এই ফ্ল্যাটের 60 70 80 বছর পরে এই ফ্ল্যাটের কি কোনো ভ্যালু থাকবে, এটার কি কোনো রিসেল ভ্যালু থাকবে না, কারণ হচ্ছে বিল্ডিং তখন কিন্তু অনেক অংশেই বলা যায় নষ্ট হয়ে যাবে, কিংবা হচ্ছে বিল্ডিংয়ের ওই কাঠামোটা কিন্তু আর নতুন থাকবে না। তখন দেখা যাবে যে ফ্ল্যাট তখন তুমি কোনোভাবেই বিক্রি করতে পারবে না। অর্থাৎ একটা ফ্ল্যাট কেনার পরে একটা 20 30 বছর গেলে কিন্তু ওই ফ্ল্যাটের আর ওই যে সৌন্দর্যটা সেটা কিন্তু আর থাকে না, তখন কিন্তু ফ্ল্যাটের যে রিসেল ভ্যালু সেটাও কিন্তু আর থাকে না। তখন একমাত্র তোমার উপায় যেটা হয় সেটা হচ্ছে যে তুমি ওইটা দিয়ে যদি ভাড়া দাও, তুমি ওই ভাড়াটা হচ্ছে তুমি পাচ্ছ, কিন্তু তখন 30 বছর পরে নর্মালি একটা ফ্ল্যাট মানে বিক্রি করা কিন্তু কঠিন হয়ে দাঁড়ায়। সো এই বিষয়গুলো আমরা যদি চিন্তা করি কোনো কিছু কেনার আগে, তাহলে কিন্তু দেখা যায় যে আসলেই আমরা এগুলো অ্যাভয়েড করতে পারি। এবং ওই কথাটাই বারংবার বলার চেষ্টা বা বোঝানোর চেষ্টা, যে আসলে এই জন্যই মানি ম্যানেজমেন্ট, এবং হচ্ছে উনি এখানে বলতে চেয়েছেন যে আপনার এই বিষয়ে যদি নলেজ না থাকে, আপনি এইসব ক্ষেত্রে একজন প্রফেশনাল যারা কাউন্সিলিং করে, যারা আসলে কনসালটেন্ট, তাদের সাথে আপনি কথা বলে আপনার আর্থিক সুরক্ষাটা নিশ্চিত করুন। এবং উনি এক্সাম্পলও দিয়েছেন যে বড় বড় আসলে যারা নিজেদের লাইফে প্রতিষ্ঠিত হয়েছে, সবারই একজন আর্থিক মানে অর্থাৎ অর্থনীতি বিষয়গুলো বোঝানোর জন্য, তাকে নলেজ দেওয়ার জন্য কিন্তু একজন কনসালটেন্ট পারসন কিন্তু ছিল, এবং তাদের সাথে কথা বলেই কিন্তু তিনি আসলে এগিয়েছেন। সব কোম্পানি কিন্তু এভাবে রাখে। ইভেন শুধু আর্থিক না, আসলে জীবনের অনেক ক্ষেত্রেই কিন্তু আমাদের এগুলো লাগে। যেরকম একটা ছোট বাচ্চা, তার শিক্ষার জন্য কিন্তু একজন টিচার দরকার, তাই না? বাবা মা কিন্তু সাধারণত বাচ্চাদেরকে পড়াতে পারে না, তো এরকম আর কি। তার শিক্ষার জন্য টিচার দরকার, তার হচ্ছে আর্থিক ব্যবস্থাপনার জন্য টিচার দরকার, কিংবা হচ্ছে একজন পরামর্শক দরকার যে হচ্ছে তাকে পরামর্শ দিবে। তারপর হচ্ছে তার যে মানসিক বিকাশ, সেটার জন্যও কিন্তু একজন দরকার যে হচ্ছে তাকে মানসিকভাবে বিকাশিত করবে। হ্যাঁ, এরকম অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখতে পাই যে এইরকম একজন কনসালটেন্ট কিন্তু অলওয়েজ দরকার, যে কোনো ক্ষেত্রে। এরপর হচ্ছে তুমি ধরো আত্মশুদ্ধির ক্ষেত্রে যেটা হয়, যে সেখানেও কিন্তু তোমার একজন ওই রকম ভালো সুফি কিংবা হচ্ছে আলেমের সংস্পর্শে যাওয়া দরকার, যার থেকে তুমি আত্মশুদ্ধির জন্য তুমি তার থেকে পাঠ নিতে পারবে। আসলে লাইফে বেশি দূর এগোনো যায় না। এবং উনি আসলে অধ্যায় 9 গিয়ে উনি বলেছেন যে 12টি কারণে আমরা প্রয়োজনের অতিরিক্ত খরচ করে ফেলি। এই চ্যাপ্টারটাও আসলে খুব ভালো একটা বিষয় উনি আসলে এখানে উপস্থাপন করেছেন, যে খরচ মানুষ আসলে কেন করে। এবং এইখানে উনি কিছু কিছু বিষয় এমন বলেছেন যেগুলো আসলে আমরা ভাবি না। যেমন একটা কথা ছিল এরকম, যে বিজ্ঞাপনের শক্তি।
আমাদের সামনে প্রতিনিয়ত যেভাবে বিজ্ঞাপনগুলো চটকদারভাবে আসলে তাদের হচ্ছে বিপণন করে বা তাদের মার্কেটিং করে, যেটার কারণে কিন্তু আমরা প্রভাবিত হই সচেতনভাবে কিংবা অবচেতনভাবে, দুইভাবে কিন্তু প্রভাবিত হই। হয়তো আমার এটা দরকার না, কিন্তু আমি পেপারে দেখলাম যে এখন আসলে মানে এসি কিনতে পাওয়া যায় এত কম দামে, তখন আমি এসে ওইটা কিনে ফেলি যদি আমার দরকার ছিল না। সো উনি বলেছেন যে এই বিষয়গুলো আসলে মাথায় রাখা এবং এই বিষয়গুলো সচেতনভাবে অ্যাভয়েড করার চেষ্টা করা, না হলে দেখা যাবে আমার বাজেটের থেকে অতিরিক্ত খরচ হয়ে যাবে। এবং মিস্টার সাইফুল হোসেন ওনার পুরো বই জুড়ে একটা কথা বলতে চেয়েছেন যে আপনার বাজেটের থেকে অতিরিক্ত কোনো কিছুর জন্য না কেনা হয়, সেটা আপনি সচেতনভাবে যদি ওইটাকে অ্যাভয়েড করতে পারেন এবং কিছু টাকা যদি সঞ্চয় করতে পারেন, তাহলে আপনি একটা পর্যায়ে গিয়ে আপনার কাছে একটা বড় ধরনের অ্যামাউন্ট কিন্তু গচ্ছিত থাকবে। সো এই জন্যই হচ্ছে এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এবং তারপরে হচ্ছে ঋণ প্রাপ্তির সহজলভ্যতা, যে কথাটা আমি একটু আগেও কিন্তু আমরা বলেছি যে এখনকার সমাজে এত সহজ যে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন মানুষরা বসেই আছে আমাকে ঋণ দেওয়ার জন্য। একটা সময় কিন্তু এটা ছিলই না, ঋণ দেওয়ার লোক পাওয়া যেত না, সবাই বসে আছে, কারণ সবাই জানে ঋণ দেওয়া মানে একটা সুদ দেওয়া, ইনকাম, মানে বাজে যে প্র্যাকটিসটা সমাজে অনৈসলামিক একটা প্র্যাকটিস যে সমাজে খুব সহজভাবে মানে সহজলভ্য হয়ে যাচ্ছে, যেটা কিন্তু আলটিমেটলি মানুষের জন্য ক্ষতিকর। সো এই কথাটা উনি আসলে এখানে মানে বলেছেন যে ঋণ দেওয়ার যে সহজ প্রাপ্তি মানে সহজলভ্যতা, যেটার কারণেই কিন্তু আমরা আরো বেশি খরচ করি। আমরা ভাবি যে আমরা তো ঋণ পাচ্ছি, তো আমরা তারপরে ছোট ছোট খরচকে গুরুত্ব দেই না, যে লাইক হচ্ছে আমরা কিন্তু বড় বড় খরচ নিয়ে ভাবি। কিন্তু হিসাব করে দেখো, তুমি যদি প্রতিদিন তোমার তেল সাবান কিনতে যাও, প্রতিদিনই যদি কিনতে যাও কিছু না কিছু 10 টাকা 20 টাকা করে করে, তাহলে কিন্তু একটা বড় ধরনের অ্যামাউন্ট মাস শেষে কিন্তু বিশাল অঙ্ক দাঁড়াবে। তো এইখানে উনি একটা টিপস দিয়েছেন, সেটা আমার কাছে খুব ভালো লেগেছে। উনি বলেছেন যে প্রতিদিনে আপনার কি কি খরচ হলো সেটা আপনি খাতায় লিখে রাখুন, আপনার নলেজে যেন থাকে যে আপনি আজকের দিনে 500 টাকা খরচ করেছেন, তারপরের দিনে আপনি 400 টাকা, তারপরের দিনে 1000 টাকা। তাহলে তখন কিন্তু আপনার মাথায় একটা বাড়ি লাগবে যে না, আসলে এত টাকা যে আমি খরচ করছি আমার ইনকামটা কি ঠিক আছে কিনা। এভাবে কিন্তু আমরা ভাবি না। প্রতিদিনের খরচটা তুমি যদি পাইটিপাও লিখে রাখো, তাহলে কিন্তু দেখা যাবে যে তখন তুমি এরপরের মাসে তোমার নিজের মধ্যে একটা ফিল আসবে, না আমার তো এত টাকা ইনকাম না, সো তার মানে আমি খরচটা কমানো যায় কিনা। অর্থাৎ সব যাই করি না কেন ডকুমেন্টেড ওয়েতে আসলে করলে এটা আসলে মানি ম্যানেজমেন্টের ব্যাপারটা কিন্তু আরো বেশি সুন্দরভাবে আসলে করা যায়, রক্ষা করা যায়। সো এই বিষয়গুলো উনি আসলে খুব সুন্দরভাবে এখানে ব্যাখ্যা করেছেন। এবং একটা বড় চ্যাপ্টার আছে এখানে শেষের দিকে, সেটা হচ্ছে ঋণ ব্যবস্থাপনা। অর্থাৎ হতে পারে যে আমি আমার কারো কাছ থেকে আমি ধার নিয়েছি 50,000 টাকা বা 2 লক্ষ টাকা, হ্যাঁ, ওই ধারটা উনি বলেছেন যে আস্তে আস্তে আপনি এটা শোধ করে দেন, যত তাড়াতাড়ি পসিবল ওটা শোধ করে দেন। যেটা যদি ব্যাংকের থেকে আমি নিয়ে থাকি, তাহলে লোন নিয়ে থাকলে লোনটা খুব তাড়াতাড়ি শোধ করে দেওয়ার কথা বলেছেন, কারণ না হলে আমার ইন্টারেস্ট আসতেই থাকবে। এবং নতুন করে যেন আমার আর ঋণ নিতে না হয়, সেই জন্যই যেন আমি আগে থেকেই হচ্ছে একটা ফিক্সড ডিপোজিট মানে একটা ফিক্সড কিছু করে রাখি, যেখানে আমার বিপদে হচ্ছে যেন আমি ওইটা থেকে কাজে লাগাতে পারি। সো ঋণ কিভাবে অ্যাভয়েড করা যায়, ঋণ কিভাবে ম্যানেজ করা যায়, এটা নিয়ে কিন্তু উনি আসলে বিস্তারিত আলোচনা করেছেন। এবং তারপরে হচ্ছে আরেকটা চ্যাপ্টার এরকম ছিল যে ইন্স্যুরেন্স। উনি বলেছেন যে ইন্স্যুরেন্সের উপকারিতা সম্পর্কে বলেছেন, যে ইন্স্যুরেন্স থাকলে আসলে কি হতে পারে, কীরকম আপনার সুরক্ষাটা নিশ্চিত হতে পারে, এই বিষয়গুলো নিয়ে উনি আসলে বলেছেন। এবং এখানে সব থেকে আমার কাছে যেটা আরও বেশি মনে হয়েছে যে এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে একদম প্রথম দিকে যদি আসি, প্রথম দিকে আসলে উনি আসলে 2জন লোকের কথা বলেছিলেন। বইটা শুরুই করেছেন একটা সত্য ঘটনা অবলম্বনে, একটা ঘটনা দিয়ে উনি বলেছেন যে আসলে ওনার একটা বন্ধু ওনার কাছে এসেছিলেন প্রায় 50,000 টাকা ধার নিতে। সো এই যে লোকটা ধার নিতে এসেছিলেন, সেই লোকটা বছরে ইনকাম করতেন প্রায় 30 থেকে 40 লাখ টাকার মতো তার ইনকাম ছিল। সো উনি বললেন যে ওনার এই বন্ধুটা মাত্র 50,000 টাকার জন্য আমার কাছে ধার নিতে এসেছেন। তো আমি কৌতূহলবশত তাকে জিজ্ঞেস করলাম যে মানে কেন এই অবস্থা। তখন উনি ওনার জীবনের কথা বলেছেন যে আসলে আমি অনেক টাকা ইনকাম করি, কিন্তু আমার এই খরচ সেই খরচ, গাড়ি কেনা বাড়ি করা, সো বউয়ের খরচ, এগুলো করতে করতে আমার কাছে আসলে দিন শেষে কিছুই থাকে না। সো উনি উদাহরণটা দেওয়ার পর উনি বলেছেন যে এই লোক যখন ওনার কাছে 50,000 টাকা ধার করতে আসলো, তখন উনি আসলে তাকে টাকা দেননি। সো কেন টাকা দেননি, এই জিনিসটা আমার কাছে খুবই একদম বলা যায় যে একটা শিক্ষণীয় একটা ব্যাপার আমার কাছে মনে হয় সবার মধ্যে। সেটা হচ্ছে উনি আসলে এভাবে বলেছেন, আমি যদি সরাসরি বই থেকে পড়ি। সো উনি এখানে বলেছেন যে আসলে আমি ধার দিইনি এই জন্য যে আমি যদি টাকাটাকে ধার দিতাম, তাহলে যেটা হতো যে তার সাথে আমার আসলে সম্পর্কটা ভালো থাকতো না। সো উনি আসলে বলেছেন যে যখন আপনি কাউকে ওইভাবে ধার দিবেন, অনেকাংশেই দেখা যায় সে যদি আপনার ধারটা ঠিক টাইম মতো পরিশোধ না করে, তাহলে আলটিমেটলি তার সাথে একটা
হ্যাঁ। মনের দিক থেকে একটা দূরত্ব তৈরি হয়, তার থেকে ধার না দেওয়াটাই ভালো। সো উনি আসলে এইটা বলার জন্য আসলে উনি বলেছেন এই পুরো ঘটনাটা। এবং এর পরের চ্যাপ্টারেও উনি আসলে দুইজন লোকের কথা বলেছেন, একজনের নাম দিয়েছেন মিস্টার সাইদুল হক, আরটা হচ্ছে মিস্টার জাহিদুল হক, এরকম কিছু। এবং দুইজন লোকের আসলে উনি লাইফস্টাইল দেখিয়েছেন যে দুইজন সেম টাইমে জব পেয়েছে, দুইজন মোটামুটি সিমিলার ইনকাম করে, কিন্তু দেখা গেছে যে একজনের অবসর জীবন যাপনের সময় একজনের কাছে আর কোনো টাকাই নেই, তার অনেক ব্যাংকে তার হচ্ছে এত টাকা ঋণ হয়ে আছে, তার সব জায়গায় এত টাকা ঋণ, মানে সে অনেক ঋণী। আরেকজনের হচ্ছে হচ্ছে অনেক বেশি টাকা, ব্যাংক ব্যালেন্সও অনেক আছে, তার হচ্ছে বাড়ি আছে, তার হচ্ছে বেশ কিছু জায়গায় বিনিয়োগ করার সুবাদে তার হচ্ছে অনেক ইন্ডাস্ট্রি আছে। সো এই পার্থক্যটা কেন হলো? এই পার্থক্যটা হচ্ছে লেখককে অনেক বেশি ভাবানোর কারণে উনি আসলে এটা দিয়ে এক্সাম্পল দিয়েছেন যে এই দুইজন লোকের আমরা যদি জীবনের সামারি করি এবং তারা আসলে কিভাবে কিভাবে করেছেন, এটা নিয়ে যদি আমরা একটু পড়াশোনা করি তাহলেই আমাদের লাইফ কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারবো। এবং সেখানে উনি বলতে চেয়েছেন যে লোকটা আসলে এত টাকা ইনকাম করলো, দুজনই কিন্তু সিমিলার ইনকাম করেছেন, হ্যাঁ। কিন্তু একজন যেটা করেছে সে প্রয়োজনের অতিরিক্ত খরচ করেছে, সে হচ্ছে ফ্যাশনের সাথে তাল মিলাতে গিয়ে সে অনেক অতিরিক্ত খরচ করেছে, এবং অতিরিক্ত খরচ করতে গিয়ে তার অনেক টাকা ঋণ করতে হয়েছে, যার কারণে তার কাছে আজকে কোনো টাকা নেই। কিন্তু অন্যজন সে নিজেকে সংযত রেখেছে, সে হচ্ছে যতটুকু না করলেই নয় ততটুকুই আসলে উনি আসলে করেছে। এবং এইভাবে করতে গিয়ে দেখা গেছে যে সে সঠিক জায়গায় বিনিয়োগ করেছে, টাইমলি সে সঞ্চয়ও করেছে। সো এই সঞ্চয় করতে গিয়ে বিনিয়োগ ঠিকঠাক মতো করে তার দেখা গিয়েছে সে যখন অবসর জীবন যাপন করে তখন তার কাছে বেশ বড় অঙ্কের টাকা আছে, তার ছেলে মেয়েরা সবাই প্রতিষ্ঠিত। সো এই এক্সাম্পলটা তিনি আসলে বোঝাতে চেয়েছেন যে আর্থিক ম্যানেজমেন্টটা যদি আমরা বা মানি ম্যানেজমেন্টটা যদি আমরা ঠিকভাবে না শিখি এবং যদি জীবনে প্রয়োগ না করি, তাহলে আলটিমেটলি কিন্তু অনেক টাকা থাকলেও আসলে তুমি কিন্তু ধনী হতে পারবা না। দেখা যাবে যে একটা না একটা পর্যায়ে গিয়ে তোমার ধস নামবেই। সো এই সামগ্রিকভাবে এই বইটা আসলে খুবই ইন্টারেস্টিং একটা বই, এবং এই বইয়ের শুরুটাও খুব অসাধারণ ছিল। এবং এই বই কিন্তু আসলে এই বইয়ের একদম শুরুতে কিন্তু লেখকের শিক্ষক, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিপার্টমেন্টের শিক্ষক ডক্টর সেলিম জাহান, উনি কিন্তু আসলে এই বইয়ের ভূমিকা লিখে দিয়েছেন। এবং উনি আসলে বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিপার্টমেন্টে মিস্টার সাইফুল হোসেন কিন্তু উনি তার ছাত্র ছিলেন, অর্থাৎ ডক্টর সেলিম জাহানের ছাত্র ছিলেন ডক্টর মানে আমাদের যে বইয়ের লেখক যে সাইফুল হোসেন। সো উনি এই বইটাতে কি এবং কেন থেকে কিভাবে আপনারা আসলে মানি ম্যানেজমেন্ট করতে পারবেন, কি কি কাজ করলে আপনি আসলে আপনার খরচকে সংযত করতে পারবেন, কি কি কাজ করলে আপনি সঠিক জায়গায় বিনিয়োগ করতে পারবেন, এই বিষয়গুলোকে কিন্তু বেশি হাইলাইটেড করেছেন। এবং দেখো যে এই যে মিস্টার সাইফুল হোসেন উনি কিন্তু এখন ফিনফ্যাক্টসের প্রতিষ্ঠাতা, ফিনফ্যাক্টস ইউটিউব চ্যানেলের প্রতিষ্ঠাতা, পাশাপাশি কিন্তু ফিনফ্যাক্টস লিডারশিপ ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা। আমার কাছে একটা জিনিস অবাক লাগে যে এই যে মানে মিস্টার সাইফুল হোসেন কিন্তু আমরা বেশ এই এক দেড় বছরের মতো সময় উনি কিন্তু বেশ জনপ্রিয়, বা এখনকার সময় খুব জনপ্রিয়, কিন্তু যদি দেড় দুই বছর আগেও কিন্তু উনি আসলে এতটা জনপ্রিয় ছিলেন না। সো উনি আসলে লেগেছিলেন, উনি যে বিষয় নিয়ে ফোকাস করতে চেয়েছেন সেই বিষয় নিয়ে আসলে ফোকাস ছিলেন। এবং উনি কিন্তু মানুষকে অনবরত এই যে আর্থিক ম্যানেজমেন্ট, কীভাবে মানি ম্যানেজমেন্ট করতে হয়, কীভাবে আর্থিকভাবে আপনি মানে স্বাবলম্বী হতে পারেন, বা আপনার খরচ কীভাবে লাগাম টেনে ধরতে পারেন, এই কথাগুলো কিন্তু বারংবার বলে যাচ্ছেন ফেসবুকে, ইউটিউবে। এবং এই বছর কিন্তু উনি বইও বের করলেন। সো বাট ওনার কিন্তু কেরিয়ারের জার্নিটা কিন্তু ছিল আসলে উনি কিন্তু মূলত এই বিষয়ের কিন্তু জ্ঞান বিতরণ করেন, এবং উনি কিন্তু এই বিষয়ের নলেজ রাখেন। কারণ হচ্ছে উনি কিন্তু প্রায় দীর্ঘ 2 দশক ধরে কিন্তু ব্যাংকের সাথে জড়িত ছিলেন। এই ওনার ওই এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়েই কিন্তু উনি আসলে একটা ইউটিউব চ্যানেল প্রতিষ্ঠা করেছেন। তার ভিতরে ওনার কিন্তু এখন একটা কনসালটেন্সি ফার্মও আছে, এবং উনি কিন্তু এখন এই বিষয়ের একজন বলা যেতে পারে যে একজন কনসালটেন্ট, একজন উপদেষ্টাও বটে। তো সামগ্রিকভাবে এই বইটা আসলেই আমার কাছে মনে হয় যে কেউ যদি আসলে মানি ম্যানেজমেন্ট করতে চায় এবং হচ্ছে কীভাবে আমরা আমাদের খরচকে সংযত রাখতে পারি, কীভাবে আসলে আমরা সঠিক জায়গায় আমরা বিনিয়োগ করতে পারি, এবং কীভাবে আসলে আমরা সঞ্চয়ের অভ্যাসটা গড়ে তুলতে পারি, এই পুরো বিষয়ের জন্য বাংলা ভাষায় আমার কাছে মনে হয় যে একটা অতুলনীয় একটা বই।